অবশেষে নিষিদ্ধ হলো জামায়াত শিবিরের রাজনীতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, দলটির কেউ নাশকতার চেষ্টা করলে মোকাবিলার হুঁশিয়ারি মন্ত্রীর। 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর, শিক্ষকদের বাধা, হয়রানি না করতে নির্দেশনা। কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত। 11 আগস্ট থেকে নতুন রুটিন জানালো শিক্ষা বোর্ড। বারবার পেছানো উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। এবং বছরের পর বছর জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। রাতভর মুষলধারে বৃষ্টিতে জলজট, বান্দরবানে পাহাড় ধস, থানচির সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। 4 দিন পর কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনমন্ত্রী আনিসুল হক জানান, সমন্বয়কদের আর নিরাপত্তার দরকার নেই জানিয়ে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করায় তাদেরকে যেতে দেওয়া হয়েছে। 6 সমন্বয়ক পরিবারের কাছে ফেরত যাওয়ায় সন্তুষ্টি জানালেও 24 ঘন্টার মধ্যে কোটা আন্দোলন ইস্যুতে আটক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে মুক্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার দুপুর 1:30টা মিন্টো রোড ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বের হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ও তাদের পরিবারের সদস্যরা। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান, এদিন ভোরে তাদের ডিবি কার্যালয় থেকে ফোন করে সেখানে যেতে বলা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিনিধিদের কাছে 6 সমন্বয়ককে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, 6 সমন্বয়ক আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না, তাই তাদের চলে যেতে দিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা সন্তুষ্টি জানালেও 24 ঘন্টার মধ্যে আটক সব শিক্ষার্থীকে মুক্তির আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে 6 সমন্বয়ক পরিবারের কাছে ফেরায় উচ্ছ্বসিত। তাদের পক্ষে আইনি লড়াই চালানো আইনজীবীরা একে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন। তারা ঘোষণা দিয়েছেন, গ্রেফতার সব শিক্ষার্থী মুক্ত হওয়া না পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার। এদিকে রোববার হতে পারে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি বন্ধের নির্দেশনা রিটের শুনানি। গোয়েন্দা কার্যালয় থেকে 6 সমন্বয়ক বাসায় ফিরেছেন এমন খবরে উচ্ছ্বসিত তাদের পক্ষে আইনি লড়াই চালানো আইনজীবীরা। দেরিতে হলেও শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়াকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন তারা। আইনজীবী মানজুর মতিন বলছেন, ডিবি হেফাজতে থেকেও মনোবল ভাঙেনি 6 শিক্ষার্থীর। তারা 32 ঘন্টা ধরে অনুসরণ করেছিলেন বলে খবর পেয়েছি। আমাদের সন্তানরাও হার মানবে না এবং এই 6 জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরও অনেককে আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আন্দোলনের কারণে গ্রেফতার সব শিক্ষার্থীকে দ্রুত মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি বন্ধ না হওয়া পর্যন্ত চলবে আইনি লড়াই। এই 6 দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, এটার জন্য তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। এবং তাজা গুলি চালাতে পারবে কিনা, কোন পরিস্থিতিতে পারবে, সেটার ব্যাপারেও ক্ল্যারিফিকেশন প্রয়োজন আছে। তো অবশ্যই এই মামলা যখন হবে তখন চলবে। এক বিচারপতি ছুটিতে থাকায় বৃহস্পতিবারও হয়নি গুলি বন্ধ চেয়ে রিটের শুনানি। রোববার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ৪৫ বছর পর নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। মারপ্যাচে পুনরায় রাজনীতির সুযোগ পায় স্বাধীনতা বিরোধী দলটি। তবে তখন থেকে যুদ্ধাপরাধী দলটিকে নিষিদ্ধের দাবি ছিল বিভিন্ন মহলের।
আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার রায়ের পর্যবেক্ষণেও উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করে আইন মন্ত্রণালয়। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে। সেই অনুযায়ী বৃহস্পতিবার এলো সেই কাঙ্ক্ষিত নিষেধাজ্ঞা। সন্ত্রাস বিরোধী আইনে দলটির রাজনীতি নিষিদ্ধ করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার। নিষেধাজ্ঞা জারি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার। জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির নেতারা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের আওতায় আনতে হবে। সেই মদদিবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে। এই দর্শন তারা অন্য দলে অন্য নামেও প্রচার করতে পারে। তো বাংলাদেশে অন্য সেই এবি পার্টি নামে হোক কিংবা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে হোক, যে কোনো পার্টির নামে হোক, তারা বিএনপিতে ঢুকে এটা করতে পারে। সুতরাং এই রাজনীতিটা, ধর্মের নামে রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, গণহত্যার রাজনীতি, এইটা বন্ধ করতে গেলে ৭২-এর সংবিধানে বঙ্গবন্ধু যেটা করেছিলেন সেইখানে আমাদের ফিরে যেতে হবে। ৪৫ বছর পরে হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করায় দেশের রাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও মনে করেন রাজনীতির বিশ্লেষকরা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবের সঙ্গে জড়িত। সেই তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ চাইলে অংশ নিতে পারে। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, দেশে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চায় জঙ্গিরা, তবে বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। দাবি মানার পরও আন্দোলনের সমর্থন কারা দিচ্ছেন সেই প্রশ্ন তোলেন শেখ হাসিনা। বেদনা বিধুর শোকের মাস আগস্ট। প্রতি বছরের মতো এবারও নানান কর্মসূচিতে মাসব্যাপী চলবে শোকাবহতার স্মৃতিচারণ। বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছা রক্তদান সহ আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975 সালে হারিয়েছি। বক্তব্যে জাতির পিতার স্মৃতিচারণের পাশাপাশি প্রধানমন্ত্রী স্মরণ করেন সাম্প্রতিক সহিংসতার ঘটনা। 75-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই পাচ্ছি, দেখছি। এবারেও প্রায় 200-এর উপর মানুষ মারা গেল। শেখ হাসিনা এই ধ্বংসযজ্ঞকে গাজায় হামলার সঙ্গে তুলনা করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ধ্বংসে নেমেছে স্বাধীনতার পরাজিত শক্তি। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গির ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। মানুষের জীবন কেড়ে নিতে ক্ষমতায় বসেননি উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, কারা এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করলো তার আন্তর্জাতিক তদন্ত হবে। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। আমি তো সব কিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ মারে কে। কোটা সংস্কারের সব দাবি পূরণ হওয়ার পরও আন্দোলনে সমর্থন দেওয়ার উদ্দেশ্য কি, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে, কিসের সমর্থনটা দিচ্ছে? জামাতকে নিষিদ্ধ করা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, জঙ্গিবাদের ঠাঁই বাংলাদেশে হবে না। জামাতে ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং নিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। পরে কৃষক লীগের স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতেও অংশ নেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্র নিহতের বিচার দাবি ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাস ও সড়কে অবস্থান নেন তারা। স্লোগান, গ্রাফিতি, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এদিকে রাজশাহীতে শিক্ষার্থীদের গ্রেফতারে বাধা দেন শিক্ষকরা। এছাড়া বরিশালে সমন্বয়ক সহ 12 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এইভাবে যে কোনো ছাত্রকে ছুমেরে উঠিয়ে নিয়ে যাওয়া, শিবির বলেন আর যাই বলেন, এইটা খুবই অন্যায়। জাস্ট তাদেরকে নিবৃত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার মতো চেষ্টা কেন করলো? আমরা তাদের সাথে কথা বলার জন্য সেটা করেছি। এখানে কাউকে আমরা গ্রেফতারও করিনি, কোনো অ্যারেস্ট হয়নি। দেশের এক এক জেলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক এক সময় কর্মসূচি পালন হয়। ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর টাউন হলে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সহ মোট 12 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্ররা যারা এখানে এসছে, যাতে করে ওদের উপরে কোনো প্রকার আক্রমণ বা কোনো কিছু না হয়, ওদের নিরাপত্তার স্বার্থেই আমরা ওদের মধ্যে থেকে আমরা 12 জনকে আমাদের হেফাজতে নিয়েছি। এদিকে বগুড়াতেও গানে গানে ও দেয়াল লিখনের মধ্য দিয়ে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। লাবিব হাসান, সময় সংবাদ। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে এত মানুষ হতাহত ন্যাক্কারজনক। গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আটকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তারা। দেশাত্মবোধক গানের মাধ্যমে এভাবেই সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মিনারে। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান শিক্ষকরা। একই সঙ্গে ক্যাম্পাস থেকে আজকের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ার দাবিও তোলেন। অন্যায়ভাবে গুম করা, খুন করা, জেলে ভরা, এইসব আর চলবে না। চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতে গুলি, যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র। একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই। অতি দ্রুত বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। আপনারা সবাই ঘর থেকে রাস্তায় নেমে আসুন। আপনারা আপনাদের প্রতি যত অন্যায় হয়েছে সেগুলোর দাবি আপনাদের অধিকার আদায়ের দাবি নিয়ে নেমে আসুন রাস্তায়। সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপর আর কোনো আচরণে সমীচীন জবাব দেওয়া হবে। আমাদের শিক্ষকদের গায়ে আর একটা আঁচড় পড়লে এর জবাব আমরা ছাত্র সমাজ দেব। শিক্ষকরা যদি শুধু সমর্থন জানান যে হ্যাঁ আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। তরবারির নিচে দাঁড়িয়ে তো আপনি তরবারির বিরুদ্ধে বিচার চাইতে পারেন না। যে এই গুলি করার আদেশ দিয়েছে, যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এরপর অপরাজেয় বাংলার সামনে থেকে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকরা সমাবেশে যোগ দিয়ে অচিরেই ছাত্র সমাজের উপর দমন পীড়ন বন্ধের আহ্বান জানান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন শিল্পী ও কলাকুশলীরা। সব সহিংসতার বিরুদ্ধে শিল্পীরা ঐক্যবদ্ধ আছেন বলে জানিয়েছেন তারা আরও বলেন, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেটে মানববন্ধন করেছে চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা। অনেকের বেড়ে ওঠা যে অঙ্গনে শিল্পী পরিচয় ধারণ করেছেন যে প্রতিষ্ঠান থেকে, সেখানে এখনও পোড়াগন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসযজ্ঞের চিত্র। বৃহস্পতিবার সকালে চলচ্চিত্র ও টেলিভিশনের প্রিয় মুখ এসেছেন তাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে। আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের পিছনে যারা রয়েছে তাদের যোগ্য শাস্তি চাই। আমি আমার বাংলাদেশের পক্ষে, যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষেই থাকবো। প্রত্যেকটা মৃত্যুর সুস্থ সুন্দর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা এই দেশদ্রোহী রাষ্ট্র বিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব।
এদিকে ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশের দাবিতে মানববন্ধন করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে জড়ো হয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা। মানববন্ধন থেকে সব হত্যাকাণ্ডের বিচার, সহিংসতা ও গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে, আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। যে কোনো বিবেক সম্পন্ন মানুষই চাইবে যেন এই ঘটনা আর না ঘটে। নতুন প্রজন্মের সমস্ত দাবি, ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না, কারণ দেশটা আমার, দেশটা সংস্কার করবো আমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানায় শিল্পী সমাজ। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন দিয়েছেন আদালত। দুপুরে রংপুর নারী শিশু নির্যাতন দমন আদালত 1-এর বিচারক মোস্তফা কামাল জামিন আবেদন মঞ্জুর করেন। 13 দিন কারাবন্দী থেকে জামিনের শুনানির তারিখ 4 আগস্ট হলেও শিশু হওয়ায় মাহিমকে আগাম জামিন দিয়েছেন আদালত। এর আগে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় 19 জুলাই মাহিমকে কারাগারে পাঠান আদালত। তবে 31 জুলাই ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় মাহিমের বোন সঞ্জনা আক্তার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। সাম্প্রতিক সহিংসতায় সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। যেসব শিক্ষার্থী আন্দোলনে ছিলেন তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন তিনি। তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে, টেনশন আরো তৈরি হয় এবং তারা সেটাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্যি তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি, তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি, আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপর আইনের প্রয়োগ করছে, এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে, সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে, তাদেরকে গ্রেফতার করা হবে। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়। আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন, এখানে আপনারা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা। আবার তারা যদি এটাকে সুযোগ নেয়, আবার যদি একটা হতাহতের সংঘাতের অবস্থা তৈরি করে, সে তার দায় কে নেবে? সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিভিন্ন দেশে ডক্টর ইউনূসের আহ্বান রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তার বিরুদ্ধে চলমান বিচার থেকে বাঁচতে এমন কাজ করছেন তিনি। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে পড়ে কাছে থেকে গুলি করেছে, এমন ঘটনাও ঘটেছে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক
সময় সংবাদে আরও থাকছে। 13 দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে শুরু হলো ট্রেন চলাচল। নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা, সিদ্ধান্ত হয়নি আন্তনগর ট্রেন চালুর বিষয়ে। তৃতীয়বারের মতো স্থগিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11 আগস্ট থেকে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো। এদিকে বারবার পেছানোর কারণে উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকরা। করা হয় 4 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা। বলা হয় 11 আগস্ট থেকে ধারাবাহিকভাবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এদিকে বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পরীক্ষার্থী ও অভিভাবকদের কপালে। পরীক্ষা কখন শেষ হবে সেই প্রশ্নই এখন তাদের। পড়াশোনা থেকে মনটা হারাই যাচ্ছে, যে পড়বো কিন্তু পরীক্ষাটা হচ্ছে না এখনো। পরীক্ষার লেগে এতদিন থেকে প্রিপারেশন নেওয়ার পরে এখন হঠাৎ করে এসে পরীক্ষা পিছাই দিল। আবার স্কুল কলেজগুলো খোলা থাকলে ধরুন ছাত্ররা পড়াশোনাগুলো ঠিক মতো করতে পারতো, এখন তো অনেক ক্ষতি হচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজের হোস্টেলে থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন অনেক পরীক্ষার্থী, কিন্তু হোস্টেল খোলার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় বারবার পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা হোস্টেলে থাকে তাদেরকে হোস্টেলে আসার সুযোগ তৈরি হবে, পাশাপাশি পুনরায় আবার তাদেরকে পড়াশোনাটা আবার স্বাভাবিক পর্যায়ে আনার জন্য তাদের যে সময়টুকু দরকার সেই সময়টুকু দিয়ে আমরা আবার 11 আগস্ট থেকে সেই পরীক্ষাটা শুরু করছি। কোনো পরীক্ষার্থী জেলে থাকলে তাকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বোর্ড বলছে, আইন অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে কারাগারেও পরীক্ষা নেয়ার বিধান রয়েছে। কারাগারে থাকলে সেটা আইনের বিষয়, তো এটা আমাদের যারা আইনের যারা বিধিবিধান করেন তারা এই বিষয়গুলো মানবিক কারণে সেগুলো বিবেচনা করবেন, যাতে আমাদের এক সময় আছে 11 আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে, এর মধ্যে আইনের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে তারা যদি কারাগারের অভ্যন্তর থেকে চলে আসতে পারে বাহিরে, তারা বাহিরে পরীক্ষা দিতে পারবে। আর যদি কারাগারের থেকেও থাকে কেউ, আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তাদের। এদিকে পুলিশ হেফাজতে থাকা 3 জন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনের উপর ভর করে যখন দেশ জুড়ে নাশকতা শুরু করেছে একটি গোষ্ঠী, তখনই রাষ্ট্রের নিরাপত্তায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে মোতায়েন করা হয় সেনাবাহিনীকে, যার 2 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এই সময় রাষ্ট্রীয় স্থাপনার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবাও দিয়েছে বাহিনীটি। তীব্র গরমে মোটা খাকি পোশাক, অস্ত্র আর ভারী সরঞ্জামে আবৃত দেহ, সীমাহীন কষ্ট আর ত্যাগের হলেও লাখো তরুণের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী কখনো ব্যারাকে বসে থাকেনি, যা কিছু আছে তাই নিয়ে দাঁড়িয়েছে জনগণের পাশে। ক্ষুধাপীড়িত আর সুবিধাবঞ্চিত মানুষের কাঁধে হাত রেখে বলেছে, আমরা আছি তো। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে শুরু হয় সহিংসতা। সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট এলাকার বাইরে নিয়োগ করা হয়। সেনাবাহিনী মাঠে নামার 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কমে যায় সংঘাত। তবে সামাজিক মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে দেয় একটি স্বার্থান্বেষী মহল। সহিংসতা নিয়ন্ত্রণের ভিডিও এবং ছবি এডিট করে ইচ্ছে মতো ক্যাপশনে প্রকাশ করা হয় প্রমাণ ছাড়াই। গুজব ছড়ালেও জনগণের সেবায় দমে যাননি সেনা সদস্যরা। সক্ষমতা থাকলেও কঠোর না হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিশ্চিত করেছে জনগণের স্বাস্থ্য সেবাও। ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ ও ত্রাণ বিতরণ করেছেন সাধ্যমতো। সেনাবাহিনী বাংলাদেশিদের কাছে এক আবেগের নাম, অহংকারের দীপ্ত প্রতীক। তাই বিভ্রান্তি কিংবা ভয় নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে সেনাবাহিনীর পাশে থাকার আহ্বান সংশ্লিষ্টদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। টানা বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর বিভিন্ন নিচু এলাকা থেকে শুরু করে অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে কর্মক্ষেত্রে যাওয়ার পথে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বৃষ্টি হলেই বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত রাত থেকে টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা থেকে শুরু করে বিভিন্ন অলিগলি পানির নিচে তলিয়ে যায়। নগরীর প্রবর্তক বোর, বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, আগ্রাবাদ থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা কিন্তু কোমর সমান পানিতে তলিয়ে যায়। আর এই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষজন।
হাসপাতালে আমার রোগী আছে সিএসসিআরে, ওনার ডাবের জন্য আমি বের হয়েছিলাম, কিন্তু আসলে পানির দুর্ভোগের কারণে আমরা কোথাও বের হইতে পারতেছি না। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে পানি জমে যাচ্ছে। হালকা বৃষ্টি হলে পানি হয়, অতিরিক্ত পানি হয়। নগরীর 3টি সংস্থার 4টি প্রকল্পে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চললেও এখনো তার সুফল পাচ্ছে না নগরবাসী। আর কত সময় পার হলে এই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর পরিত্রাণ মিলবে সেটি এখন যেন বড় প্রশ্নের বিষয়। বর্ধমান রোডে সব জায়গায় পানি, কাদালগঞ্জ, পার্ক ভিউ, চকবাজার সব জায়গায় এক কোমরেরই পানি। ড্রেনের প্রবলেমের কারণে পানিটা নামতেছে না। হ্যাঁ, আর জায়গাটাও নিচু, ঘরের ভিতরেও পানি উঠে গেছে, মানে রোডে ঘাটেও পানি উঠে গেছে। নালার সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 50,000 মানুষ। বৃহস্পতিবার বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় পানি নামতে শুরু করেছে, তবে এখনও তলিয়ে আছে রাস্তাঘাট। ভুক্তভোগীরা জানান বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকটে রয়েছেন তারা। তবে পানিবন্দীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পৌর মেয়র। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। 2 দিনের টানা ভারী বর্ষণে পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, তলিয়ে গেছে নলকূপও। কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায় গত 2 দিনের তুলনায় বৃহস্পতিবার বৃষ্টিপাত কম হওয়ায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে এখনও তলিয়ে রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ শুকনো খাবারের সংকট। এখানে আমাদেরকে এই দান কিছু করার জন্য কেউ আসে নাই। এই একটা বিস্কুট নিচে আমরা 5 টাকা দামের, এগুলো কি আমরা চলতেছি। খাইতে পারছি না, রান্না বাড়া করে হোটেল থেকে কিনে আনছি, এক বেলা খাই আর 2 বেলা ওয়াশ থাকি। এখন একটু বৃষ্টি কমছে, এখন তো পানি একটু কমতেছে, কিন্তু বৃষ্টি হলে আমাদের চলাফেরার রাস্তা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বলছেন পানিবন্দী মানুষের সহযোগিতায় এখনো কেউ এগিয়ে আসেনি, যার কারণে ভুক্তভোগী পরিবারগুলোর দুর্ভোগ বেড়েছে। তবে পৌর মেয়র বলছেন সংকট মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের আশ্রয় কেন্দ্রে আমাদের জায়গা দিয়েছি, পাশাপাশি তাদেরকে শুকনো খাওয়ার ব্যবস্থা করেছি। পানি নামার সাথে সাথে তাদের আর্থিকভাবে কিছু নগদ টাকা এবং কিছু চালের ব্যবস্থা আমরা করব। এদিকে টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 20,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সময় সংবাদ, কক্সবাজার। টানা ভারী বর্ষণে রাস্তার উপর পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে 7 ঘন্টা বিচ্ছিন্ন থাকে বান্দরবনের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ। সকালে থানচি সড়কের জীবননগরের কাটা পাহাড় এলাকায় পাহাড়ের বিশাল একটি অংশ ধসে পড়ে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে যাত্রী ও পণ্যবাহী বেশ কয়েকটি গাড়ি। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে মাটি অপসারণ করার পর স্বাভাবিক হয় সেখানকার যান চলাচল। ষড়যন্ত্র হোক, বর্তমান সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। সরকার তো প্রতিদিনই উৎখাত হয়। আজকে আপনার 2014 সাল থেকে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং তার বন্ধুরা সরকার উৎখাত করছেন প্রতিদিনই, কিন্তু একবার করে। আমরা যথেষ্ট মজবুতভাবেই আছি আমরা। তবে দেশি বিদেশি চক্রান্ত তো আছি। সরকারের কিছু হবে না, ইনশাল্লাহ সরকার থাকবে। আপনাদের সহযোগিতা চাই। আপনারা এত দরদি মানুষজন বাংলাদেশে আছে, ওই দরদি মানুষরা কেউ হাসপাতালে গিয়ে দেখে না যে রুগীটাকে। শেখ হাসিনা কিন্তু যাচ্ছে, রুগী দেখছে। সময় সংবাদে আরও থাকছে। তেহরানে ইসমাইল হানিয়ার জানাজায় মানুষের ঢল। ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির, পাল্টা জবাব দিতে প্রস্তুত তেল আবিব। 13 দিন বন্ধ থাকার পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন রুটে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়। বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে কমিউটার ও লোকাল ট্রেন। তবে এখনও বন্ধ আন্তনগর ও ভারত বাংলাদেশের মধ্যে চলাচল করে এই ট্রেন। অচলায়তন কাটিয়ে প্রাণ ফিরেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। টানা 13 দিনের নীরব স্টেশন মুখর হয় যাত্রীদের পদচারণায়। বুধবার সকাল থেকেই ট্রেনের হুইসেল আর রেলকর্মীদের চাঞ্চল্যতায় যেন প্রাণ ফিরে আসে স্টেশনে।
সিদ্ধান্ত অনুযায়ী স্বল্প দূরত্বের মাত্র 5টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় কমলাপুর থেকে। বৃষ্টি উপেক্ষা করে দেওয়ানগঞ্জ ও তুরাগ কমিউটারের যাত্রীরা ছুটে আসেন স্টেশনে। ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। প্রবলেমের পর আজকে ফার্স্ট ট্রেন জার্নি, তো আজকেই খুললো, ওই জন্য অনেক ভালো লাগছে। আমাদের তো কষ্ট দূর হবে, কারণ গাড়িতে যাওয়ার পথে জ্যামজট থাকে। কষ্ট করে যাতায়াত করছে, এখন ট্রেন স্বল্প পরিসরে চালু হচ্ছে, এখন আমরা মোটামুটি স্বস্তি ফিল করছি। চলমান আন্দোলনেও পুড়িয়ে দেওয়া হয় চলন্ত ট্রেনের 3টি কোচ। এতে নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ দেখা গেছে যাত্রীদের মাঝে। একটু ভয় তো লাগতেছেই যে কোন দিক দিয়ে কে ডিল মারে। ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেজন্যই এখনো আবার এই ভয়টাও কাজ করছে। উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে ঠিক মতো বাসায় পৌঁছতে পারবো কিনা, আসছি যে সেটাও তো বিষয় আছে। শুধু ঢাকায় নয়, রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু রুটে চালু হয়েছে লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রা। যেসব ট্রেন কারফিউ শিথিল থাকা সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে, শুধু সেগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যতদিন চালু হয় না এতদিন আমরা যারা সাধারণ যাত্রী ছিলাম তারা খুব অসুস্থ ছিলাম। অনেকদিন যেতে পারিনি, তো আজকে যাচ্ছি 14 দিন পর। রেল বলছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ঘুরবে আন্তনগর ট্রেনের চাকা। আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে এখন আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। আমাদের প্রস্তুতি আগেও ছিল, এখন আছে। ইনশাল্লাহ আমরা যখনই নির্দেশ পাবো আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হবে ইনশাল্লাহ। স্বাভাবিক সময়ে সারা দেশে প্রতিদিন 300টি আন্তনগর মেইল ও কমিউটার ট্রেন চলাচল করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুক কেন সরকারের কথা শুনছে না? কেন বাংলাদেশে অফিস খুলতে বাধ্য করা যাচ্ছে না? এই ব্যর্থতার দায় নিয়ে ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী পদত্যাগ করবেন কিনা সচিবালয়ে গণমাধ্যম কর্মীর এমন প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। শুধু বলেছেন সহযোগিতার আশ্বাস মিলেছে ফেসবুক থেকে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক মাধ্যমগুলো কেন পদক্ষেপ নেয়নি তা জানাতে বিটিআরসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে সম্প্রতি ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেয় সরকার। গেল 31 জুলাই জবাব দেওয়ার শেষ দিন টিকটকের প্রতিনিধি হাজির হলেও ভার্চুয়াল বৈঠক করে ফেসবুক ও ইউটিউব। সরকার নির্দেশ দেওয়ার পরও ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধি কেন সশরীরে হাজির হয়নি? চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে কেন বারবার অবস্থান বদল করেছেন? এ নিয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী। জানতে চাওয়া হয় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন কিনা। এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে এই জন্য পদত্যাগ করবেন কিনা? অবশ্য বিষয়টি এড়িয়ে যান জুনায়েদ আহমেদ পলক। তারা ভার্চুয়াল মিটিংয়ে এসে সেটার ব্যাখ্যা এবং জবাব দিয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে তারা আমাদের দেশের সংবিধান সেটা মেনে চলবে বলে একটা আশ্বাস দিয়েছে। এ সময় বোনাস ডাটা প্যাকেজ গ্রাহকরা ঠিকমতো পাচ্ছে না এমন অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 5 GB 3 দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম এবং এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে। যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এ সময় কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা বাণিজ্য মিলে প্রায় 18,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবারও অস্থির চালের বাজার। কুষ্টিয়া ও নওগাঁর মোকামে কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। ধানের সরবরাহ কম ও পরিবহন ব্যয় বাড়ার খোড়া অজুহাত ব্যবসায়ীদের। আর হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। তাদের দাবি বাজার তদারকির। চালের বাজারে উত্তাপ, আবারও বেড়েছে দাম। গত সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার নওগাঁর মোকামে সব ধরনের চালের দাম বেড়েছে। কেজিতে প্রকারভেদে 5 টাকা পর্যন্ত আর বস্তা প্রতি মোটা চাল 150 ও সরু চাল 200 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ করে চালের দাম বাড়ায় শুধু সাধারণ মানুষ নয়, খুচরা বিক্রেতারাও বাজার মনিটরিংয়ের দাবি জানান। চালের যে এই হট করে চাল বেড়ে যাওয়া, যারা মজুত করে রাখে, তো তাদের ব্যাপারে সরকার ব্যবস্থা কেন নেয় না? মিলের কাছে প্রচুর চাল আছে, ধান আছে, কিন্তু তারা ছাড়তিছে না। আর ব্যবসায়ীদের দায়সারা জবাব, ধানের সরবরাহ কম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। মোকাবে গাড়ি পাঠাতে ভাড়া কিছুটা বেশি লাগছে, ট্রাকের ভাড়া কিছুটা বৃদ্ধি পেয়েছে। যে ভাড়াটা ছিল হচ্ছে
20-22 হাজার, সেটা হচ্ছে 28-30 হাজার টাকা চলছে। একই সঙ্গে কুষ্টিয়ার মোকামেও সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত। আর সরু জাতের চালের দাম 50 কেজির বস্তায় বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। এখন পরিবহনের যে ঝামেলাটা হচ্ছে তার জন্য ধানের দাম আরো ক্যারি খরচটা বেড়ে যাচ্ছে। আমাদের এখান থেকে যে চাউল আমরা ঢাকাতে পৌঁছাই, সেখানে কিছু পার্টি আছে খুচরা বাজারের দাম বেশি ধরে, তারা আমাদের কাছে যে দরে চাল নেয় তার 3-4 টাকা বেশি চাউল বিক্রি করে, সেই জন্যই আমাদের চাউল বাজার বৃদ্ধি হয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় গত সপ্তাহে মিনিকেট চাল মিল গেটে 62 টাকা থেকে বেড়ে 65 এবং বাসমতি 83 থেকে বেড়ে 88 টাকা হয়েছে। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন খুলনার খামার মালিকরা। কারণ হিসেবে মৎস্য বিভাগের নানা শর্ত, দেশে পোনা ও খাবার না পাওয়া সহ নানা রকম সমস্যার কথা বলছেন তারা। এতে শঙ্কা তৈরি হয়েছে চিংড়ি উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। সম্প্রতি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি চাষে সফলতা দেখা যায় খুলনার বটিয়াঘাটার এই চিংড়ি ঘেরে। দেশে বাগদা চিংড়ির গড় উৎপাদন হেক্টর প্রতি 8 মেট্রিক টন, অথচ ভেনামিতে উৎপাদন হেক্টর প্রতি 20 মেট্রিক টনেরও বেশি। বাগদায় প্রতি চাষে যেখানে সময় লাগে 6 মাস, সেখানে ভেনামি উৎপাদন হয় মাত্র 3 মাসেই। 2021 ও 2022 সালে দেশে 2 দফা ভেনামি চিংড়ির পরীক্ষামূলক চাষে সফলতার পর চাষিদের দাবির মুখে 2023 সালের জুলাইয়ে বাণিজ্যিকভাবে এই চিংড়ি চাষের অনুমোদন দেয় মৎস্য অধিদপ্তর। তবে প্রথম থেকেই আবেদনে কম আগ্রহ ছিল চাষিদের অভিযোগ, অনুমোদন পেতে নানা শর্ত, দেশে পোনা না পাওয়া ও বড় অঙ্কের টাকা বিনিয়োগে আর্থিক ঝুঁকির কারণে আগ্রহী হচ্ছেন না তারা। অনুমোদন পেল কিন্তু পোনা পেল না, খাবার পেল না, মেডিসিন পেল না, তাহলে তো এটা আগাবে না। যদি কোনো রকম ফল্ট করি তাহলে দেখেন আমাদের লক্ষ লক্ষ টাকা বাড়ি খাবো। এদিকে পোনার সহজলভ্যতার জন্য খুলনা অঞ্চলের একটি প্রতিষ্ঠানকে ভেনামির পোনা উৎপাদনের অনুমতি দেয়া হলেও তারা উৎপাদন শুরু করতে পারেনি। একবার মাদারে নিয়ে আসলে সর্বনিম্ন প্রায় 20 কোটি পোনা আমাকে সেল করতে হবে। বর্তমান মার্কেটে 3 কোটির উপরে চাহিদা নেই, আমাদের 17 কোটি পোনা আমাদের ফেলে দিতে হবে বা লস হবে। তবে ভেনামি চাষে চাষিদের আগ্রহী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি মৎস্য অধিদপ্তরের। চাষিদেরকে মোটিভেট করছি যে তারা যেন ভেনামি চিংড়িতে এগিয়ে আসে, আর বাদবাকি পোনা উৎপাদনের জন্য আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি। চলতি বছর খুলনা ও সাতক্ষীরায় 29.72 হেক্টর জমিতে ভেনামি চিংড়ি চাষ হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবারে দেশের বাইরের খবর। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নেয়ার কথা রয়েছে। এদিন ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন খামেনি। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত তেল আবিব। হাজার হাজার মানুষের সমাগম ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে। সবাই জড়ো হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে শেষ বিদায় জানাতে। জানাজায় অংশ নিয়ে তার আত্মার মাগফিরাতের দোয়া করেন সবাই। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত হয় ইসমাইল হানিয়ার জানাজার নামাজ। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে জানাজা শেষে হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নেয়ার কথা রয়েছে। এরপর তাকে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছে হামাস। এদিকে তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে তিনি এই আদেশ দেন বলে জানা গেছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনী এই হামলার উদ্দেশ্য বলছে গণমাধ্যমগুলো। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে তেল আবিব। হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের কয়েক ঘন্টা পর টেলিভিশনে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় হানিয়া হত্যার বিষয়ে কিছু উল্লেখ না করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস, হাউথি ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পেছনে জড়িত নয় বলে নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন। বুধবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলেও দাবি তার। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির ওপর গুরুত্বারোপ করেন অ্যান্টনি ব্লিংকেন। অন্যদিকে বৈরুত ও তেহরানে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইসমাইল হানিয়া হত্যার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গুপ্ত হত্যায় হানিয়া নিহতের ঘটনায় নিন্দা জানায় চীন, রাশিয়া ও আলজেরিয়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এবারে জানাবো খেলার খবর, অলিম্পিক প্রসঙ্গ। প্যারিস অলিম্পিক ফুটবলে ফ্রান্স আর্জেন্টিনার ফুটবল ম্যাচ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। গেল কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়েই আলবিসেলেস্তেদের ৩৬ বছরের শিরোপা খরা কাটানো এবং লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মাঝে স্নায়ু যুদ্ধের প্রভাব পড়ছে অলিম্পিকের ম্যাচেও। প্যারিস থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার SM ইকবাল। প্যারিস অলিম্পিকের যেই দলগত ইভেন্টগুলো রয়েছে এর মধ্যে এখন পর্যন্ত মোস্ট ডিমান্ডিং ম্যাচ হয়ে উঠেছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি। কেন আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচটি হুট করে মোস্ট ডিমান্ডিং হয়ে উঠল, এর কারণ খুঁজতে অবশ্য খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কারণ ৬ বছর ধরে যারা হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্স ফুটবলের খোঁজ খবর রেখেছেন তারা খুব ভালো করেই মেলাতে পারবেন সমীকরণটা। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচটাকে যে কোনো কম্পিটিশনে যে কোনো পর্যায়ে একটু আলাদাভাবে দেখা হচ্ছে, স্পেশালি 2022 বিশ্বকাপের পর থেকে। লিওনেল মেসিকে মাথা নিচু করে চলে আসতে হয়েছিল রাশিয়া বিশ্বকাপ থেকে, যেখানে হচ্ছে কিলিয়ান এমবাপ্পের একক আধিপত্য ছিল এবং তখন থেকেই কিন্তু ইউরোপিয়ান মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে একটা তর্ক জুড়ে দেওয়া হয়, তাহলে কি লিওনেল মেসির যে মসনদ, লিওনেল মেসি এতদিন ধরে যে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন সেখানে কি কিলিয়ান এমবাপ্পে ভাগ বসাতে চলেছেন? এরকম একটা আলোচনা, সমালোচনা, গুঞ্জন, এরকম একটা বিষয় কিন্তু মিডিয়া তখন তোলা শুরু করলো। ওই যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফুটবলের মধ্যে একটু তিক্ততা কিন্তু সেখান থেকেই শুরু হলো। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে এই দুই দলের। ধরা হচ্ছে এবার প্যারিস অলিম্পিকের স্বর্ণপদক জয় করবে ফ্রান্স ফুটবল ইভেন্টে, কারণ তাদের দলটা এতটাই গোছালো, এতটাই কম্প্যাক্ট, সেই সম্ভাবনা তাদের আছে। আর্জেন্টিনার অলিম্পিকটা খুব ভালোভাবে শুরু হয়নি, তবে তারা কামব্যাক করে ঠিকই কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই শীর্ষ 8-এই দেখা হয়ে যাচ্ছে দুই দলের মাঝে। এখন সিনিয়রদের মাঝে যে সম্পর্কের তিক্ততা, সেটার প্রভাব তো অবশ্যই জুনিয়রদের মধ্যে কিছু না হলেও পড়েছে। আর তাই এই ম্যাচকে ঘিরে ঠিক এই মুহূর্তে প্যারিসে তথা ফ্রান্সে বাড়তি উত্তেজনা, বাড়তি উত্তাপ। SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবশেষে নিষিদ্ধ হলো জামাত শিবিরের রাজনীতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, দলটির কেউ নাশকতার চেষ্টা করলে মোকাবিলার হুঁশিয়ারি মন্ত্রীর। 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর, শিক্ষকদের বাধা হয়রানি না করতে নির্দেশনা। এবং কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবা দানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজনে। বাংলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। মাকসুম, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।